আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2026 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, টেস্ট পরীক্ষার পর তোমাদের সাধারণ গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্বনামধন্য স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে শুরু করি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে প্রথম যে প্রশ্নটা আছে, 1 নম্বর, একটা বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার হলে বৃত্ত ও বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলের পার্থক্য নির্ণয় করো। একটা বৃত্তের ব্যাসার্ধ দেয়া আছে হলো 5 সেন্টিমিটার। বলা হয়েছে এই বৃত্তের ক্ষেত্রফল এবং এই বৃত্তের মধ্যে অন্তর্লিখিত বর্গের, এই যে যদি এটা বৃত্ত হয়, একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে একটা অন্তর্লিখিত বর্গের কথা বলা হয়েছে। এই দুইটা ক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্য বের করতে বলেছে। তো বৃত্তের যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে, সেখান থেকে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা সহজেই পেতে পারি, পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র। মান বসিয়ে এখানে ক্ষেত্রফল হিসাব করা হয়েছে। এখন এই ভেতরে যে অন্তর্লিখিত বর্গ, সেই বর্গের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তো বর্গের একটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এবং বৃত্তের সাথে বা বৃত্তের যে ব্যাসার্ধ দেওয়া আছে তার সাথে এই বর্গের বাহুর কি সম্পর্ক? বাহুর আসলে সরাসরি কোনো সম্পর্ক নাই। আমরা যদি এই বর্গের কর্ণ আঁকি, তাহলে সেটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসের সমান। তো সেই কথাটা আমরা লিখে নিব। প্রথমে হচ্ছে যে বৃত্তের ব্যাস, ব্যাস মানেই হচ্ছে বর্গের কর্ণ, কর্ণ থেকে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করব, তারপরে ক্ষেত্রফল নির্ণয় করব। তো বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়েছি। এখন বর্গের বাহু, আচ্ছা হ্যাঁ, বর্গের বাহু, সেটাকে যদি আমরা এ ধরে নিই, এ সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য a √2 সেন্টিমিটার সূত্রানুসারে। এখন বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ সমান সমান আমরা জানি, লিখতে পারো যে বৃত্তে, এই তথ্যটা লিখে নিতে হবে, বৃত্তে অন্তর্লিখিত বর্গের, অন্তর্লিখিত বর্গের কর্ণ সমান সমান হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস। বর্গের কর্ণ a√2, a√2, যদি আমরা বাহুর দৈর্ঘ্যটাকে a ধরে নিই তাহলে, আর বৃত্তের ব্যাস মানে হচ্ছে 2r, অর্থাৎ 2 × 5, 2 × 5, 5 × 10, √2টাকে ওই পাশে নিয়ে ভাগ করে দিই যদি, তাহলেই a এর মান পাওয়া যাবে। আর √2 এর পাশে গিয়ে ভাগ হলে 2 এর সাথে কাটাকাটি করে একটা √2 হবে, তাহলে সব মিলে হচ্ছে 5√2 হবে সেন্টিমিটার। এই হচ্ছে বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এখন তাহলে আমরা সহজেই বর্গের ক্ষেত্রফল বের করতে পারি। সুতরাং বর্গের ক্ষেত্রফল, যে অন্তর্লিখিত বর্গের কথা বলা হচ্ছে, সেই বর্গের ক্ষেত্রফল, ক্ষেত্রফল বাহু স্কয়ার, অর্থাৎ 5√2 এর স্কয়ার। 5 এর স্কয়ার করলে 25, √2 স্কয়ার করলে 2 হয়, 25 আর 2 গুণ করে হচ্ছে 50, 50 বর্গ সেন্টিমিটার স্কয়ার সিএম। তো বৃত্তের ক্ষেত্রফল ছিল হচ্ছে 78.54, তার ভিতরে অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল 50 বর্গ সেন্টিমিটার। এই দুটার পার্থক্য বের করতে বলেছে, এই দুটো বিয়োগ করলেই হয়ে যায়। এখন আমরা শেষে লিখি যে নির্ণেয় পার্থক্য, এটা শেষের অংশটুকু। সুতরাং নির্ণেয় পার্থক্য, নির্ণেয় পার্থক্য, এই বৃত্তের ক্ষেত্রফল 78.54 থেকে বর্গের ক্ষেত্রফল 50 মাইনাস করলে হবে হচ্ছে 28.54 বর্গ সেন্টিমিটার। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নটার সমাধান। এবারে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নটার জন্য
দেখতে পাচ্ছ প্রশ্নটা, একটা চিত্র দেয়া আছে। বলা হয়েছে যে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ ও পিবি স্পর্শক দ্বারা বৃত্তটিকে যথাক্রমে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এ ও বি ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি হলে কোণ এপিবি এর মান নির্ণয় করো। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিএ আর পিবি হচ্ছে দুইটা স্পর্শক, আর বলা হয়েছে যে এ ও বি কোণ, হ্যাঁ এ ও বি, এই যে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। আমাদের এপিবি এই কোণটা নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু পিএ আর পিবি হচ্ছে স্পর্শক, তো সেই কারণে আর ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, তো এই কারণে এই যে এই কোণ পিএ ও এই কোণটা সমকোণ, একই কারণে পিবি ও এটাও সমকোণ হবে। তো সেই কথাটি একটু লিখে নেই যে পিএ ও পিবি স্পর্শক এবং ও এ এবং ও এ ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তো তাহলে সুতরাং কোণ পিএও এটাও এক সমকোণ হবে, আবার পিবিও সেটাও এক সমকোণ হবে। দুইটা একসাথে লিখে দিই, পিএও পিবিও ইকুয়াল টু 90 ডিগ্রি। এখন দেখো এই এপিবিও একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। এই চতুর্ভুজের এই কোণটা 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই আরেকটা কোণ এ ও বি সেটা 120 ডিগ্রি দেওয়া আছে। অন্য যে চতুর্থ কোণ সেটা বের করতে হবে। তো চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, সেই তথ্য ব্যবহার করতে হবে। এখন এই চতুর্ভুজটার নাম হচ্ছে পিএওবি। চতুর্ভুজে যে কোণটা বের করতে বলেছে সেটা হচ্ছে এ পি বি। তারপর বাকি যে কোণ পিএও একটা হচ্ছে পিবিও আর একটা এওবি। এই হচ্ছে চারটা কোণ চতুর্ভুজের চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। এখন এই এ পি বি এটার মান নির্ণয় করতে হবে। এটা এরকম রইল, পিএও হচ্ছে 90 ডিগ্রি, পিবিও সেটাও 90 ডিগ্রি, আর এওবি এর মান প্রশ্নে দেয়া আছে 120 ডিগ্রি। ডান দিকে হচ্ছে 360। 90 90 180, 180 আর 120 যদি যোগ করি 200, 300 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে। আমি একটু হিসাবটা সংক্ষেপ করে দিই। 300 ওই পাশে গিয়ে 360 থেকে বিয়োগ হলে 60 হবে। এ পি বি কোণ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তো এটাই হচ্ছে 2 নম্বর প্রশ্নটার সমাধান। তারপর 3 নম্বর প্রশ্নে বলেছে যে এমন একটা রম্বস অঙ্কন করো যার পরিসীমা 15 সেন্টিমিটার এবং একটি কোণ 60 ডিগ্রি। রম্বসের পরিসীমা দেয়া আছে হলো 15 সেন্টিমিটার। তো রম্বসের চারটা সমান বাহু থাকে আমরা জানি। তো 15 সেন্টিমিটার পরিসীমা দেয়া আছে, সেটাকে যদি 4 দিয়ে ভাগ করা হয় অথবা বাহুটাকে জ্যামিতিক উপায়ে যদি সমান 4 ভাগে ভাগ করা হয় তাহলে এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আর একটা কোণের মান দেয়া আছে 60 ডিগ্রি। এই তথ্য ব্যবহার করে হচ্ছে রম্বস আঁকতে হবে। প্রথমে ধরা যাক যে রম্বসের পরিসীমা দেয়া আছে 15 সেন্টিমিটার। এটা হচ্ছে রম্বসের পরিসীমা 15 সেন্টিমিটার। অথবা আলাদাভাবে 15 সেন্টিমিটার একটা রেখাংশ এঁকে পরবর্তীতে একটা রশ্মি এঁকে সেখান থেকে ধরা যাক যে এটা যে কোনো একটা রশ্মি এঁকেছি আমরা বি এন একটা রশ্মি এঁকেছি। এখান থেকে 15 সেন্টিমিটার এর সমান করে হচ্ছে আমরা এই বি পি কেটে নিলাম। তারপরে এই বিপি এর সমদ্বিখণ্ডক আঁকবো। প্রথমে মধ্যবিন্দু নির্ণয় করব। বিপি এটাকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, বি বিন্দুকে কেন্দ্র করে বিপি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই পাশে দুইটা বৃত্তচাপ, আবার পি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে দুই পাশে আরো দুইটা বৃত্তচাপ। ওই বৃত্তচাপগুলোর ছেদ বিন্দু যদি রুলার ব্যবহার করে যোগ
করে দেওয়ার প্রয়োজন নাই, রুলারটা ধরে মাঝখানে যে বিন্দুটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই বিপি এর মধ্যবিন্দু। ধরা যাক এটা হচ্ছে এম। এবার আবার বিএম এইটার যদি মধ্যবিন্দু নির্ণয় করি একইভাবে, ধরা যাক যে সেটা হচ্ছে এই বিন্দুটা, সি বিন্দু ধরে নিচ্ছি, সি বিন্দু নাম তোমরা ইচ্ছা মতো দিতে পারো। তো প্রথমে হচ্ছে বিপি যেটা হচ্ছে 15 সেন্টিমিটার, বিপি এর মধ্যবিন্দু এম এবং তারপর বিএম এর মধ্যবিন্দু সি নির্ণয় করলাম। তাহলে এই যে বিসি অথবা সিএম এই অংশগুলো হচ্ছে সম্পূর্ণ 15 সেন্টিমিটারের 4/1 তার মানে এটা রম্বসের একটা বাহু। আর রম্বসের যেহেতু একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, এখানে 60 ডিগ্রি মাপের একটা কোণ আঁকবো। কোণটা তোমরা আলাদাভাবে প্রথমে এঁকে নিবে, তারপর সেটা সমান করে এই বি বিন্দুতে অথবা ইচ্ছা করলে সি বিন্দুতে আঁকতে পারো একটা কোণ এঁকে নিতে হবে। ধরা যাক সিবি কিউ হচ্ছে 60 ডিগ্রি মাপের একটা কোণ। তারপর রম্বসে যেহেতু সবগুলো বাহু সমান হয়, এই বিসি এই অংশের সমান করে এদিক থেকে আমরা বি এ কাটলাম। তারপর আবার এই এ বি অথবা বিসি যে কোনো একটা অংশের সপ্ত সমান যে কোনো একটা অংশের সমান ব্যাসার্ধ নিয়ে এ এবং সি এই দুই বিন্দুকে কেন্দ্র করে এই এ বি সি কোণের ভেতরের দিকে দুইটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপ দুইটা ধরলাম যে ডি বিন্দুতে পরস্পর ছেদ করে। তারপর আমরা এডি আর সিডি যোগ করে দিলেই এ বি সিডি যে চতুর্ভুজটা উৎপন্ন হবে এটাই হবে নির্ণেয় রম্বস। তো এটাতে তো আর বিবরণ প্রয়োজন নাই, নিচে শুধু লিখে দিবে যে এবিসিডি নির্ণেয় রম্বস। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সংক্ষিপ্ত প্রশ্ন যেটা দেয়া আছে, f of x equal to 1/x minus 1 এরকম একটা x চলকের রাশি দেয়া আছে। বলা হয়েছে দেখাতে হবে যে এই f of m minus f of n এটা not equal to এই f of mn divided by n minus m, এই দুইটা অংশ সমান নয় সেটা দেখাইতে হবে। তো আমরা দুইটার মান আলাদাভাবে বের করার চেষ্টা করি। বাম পাশের অংশ যেটা আছে সেটা f of m, f of x এর জায়গাতে f of m, তার মানে x চলক পরিবর্তন হয়ে m হয়ে যাবে। একইভাবে এটা হবে 1/n minus 1। তারপর যদি এটা বিয়োগ করতে চাই লসাগু নিতে হবে, লসাগু m minus 1 into n minus 1, দুইটা অংশই লসাগু হবে। m minus 1 দিয়ে লসাগুকে ভাগ করলে n minus 1, 1 এর সাথে সেটা গুণ হয়ে n minus 1, তারপরে মাঝখানে মাইনাস, এবারে m minus 1 হবে, সামনে মাইনাসের কারণে m plus 1। হিসাবটা আমি বেশি মানে বাড়াচ্ছি না, বেশি কথা বলছি না, কারণ এগুলো খুবই সাধারণ হিসাব। n minus m 1 কাটা যাবে, n minus m divided by এটা যদি গুণ করে দেয়া হয় mn minus m minus n plus 1। তো এরকম একটা মান পাওয়া গেল বাম পক্ষের অংশ থেকে। এবার ডান পক্ষ f of mn by n minus m, তো ওই আবার একই কথা, x চলকের জায়গাতে এই এত বড় একটা মান বসিয়ে দিতে হবে। উপরে হচ্ছে 1, নিচে যেখানে x আছে সেখানে হবে এখন mn by n minus m, তারপরে মাইনাস এই 1টা। নিচের অংশ বিয়োগ করতে গেলে লসাগু নিতে হবে, উপরে 1টা রইল, নিচে n minus m লসাগু। n minus m লসাগু নিলে এখানে m minus mn প্রথমে লব যা আছে সেটাই, তারপরে মাইনাস 1 এর সাথে এটা গুণ হয়ে যাবে n minus m, কিন্তু সামনে মাইনাসের কারণে প্লাস হয়ে যাবে n plus m। 1 এর সাথে এটা ভাগ, যদি আমরা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দেই তাহলে এই অংশটা উপরে যাবে, উপরে গিয়ে 1 এর সাথে গুণ হবে, গুণ হলে n minus m ই হবে, আর এটা থাকবে নিচে mn minus n plus m। তো দেখো বাম পাশের অংশ হিসাব করে আমরা পেয়েছিলাম হচ্ছে n minus m ওপরে, এখানে ওপরে একই জিনিস, কিন্তু নিচে mn minus m minus n plus 1, আর এখানে mn minus m এতটুকু ঠিক আছে, এখানে মাইনাস m এর জায়গাতে এখানে প্লাস m আছে, আর একটা প্লাস 1 আছে এখানে, সেটা এখানে নাই। তার মানে দুইটা অংশ তো সমান হচ্ছে না। তাহলে আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড নট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। নট ইকুয়াল এই টাইপের প্রশ্ন সচরাচর থাকে না, এটা ক্যাডেট কলেজের প্রশ্ন বলে কথা, একটু ভিন্ন ধর্মী প্রশ্ন তো থাকবেই এখানে। তো এটা দেখাতে বলা হয়েছে, আমরা শেষে শর্ট লিখে দিব। এটা 4 নম্বর প্রশ্ন ছিল।
প্রশ্নের সমাধান। 5 নম্বর বলেছে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:16:12। কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার। ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। একটা আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা জানি যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 2 AB প্লাস BC প্লাস CA, যেখানে ABC হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা। তো এখানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কোনোটাই সরাসরি দেয়া নেই, তাদের অনুপাত দেয়া আছে, আর হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে। তো প্রথমে এই যে অনুপাত দেয়া আছে, আমরা জানি যে অনুপাতের রাশিগুলোকে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে প্রকৃত সংখ্যাটা পাওয়া যায়। তো এই ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যাটা x যদি ধরে নেই, তাহলে দৈর্ঘ্য 21x, প্রস্থ 16x আর উচ্চতা হবে 12x। ধরি দৈর্ঘ্য, 2 মার্কের প্রশ্ন হিসেবে অঙ্কগুলো বেশ বড় বড়, যেমনটা বলছিলাম যে ক্যাডেট কলেজের প্রশ্ন বলে কথা। দৈর্ঘ্য যেটাকে আমরা a দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে 21x। তারপর একক দেয়া আছে হলো এখানে যে কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার দেয়া আছে, তাহলে এটা সেন্টিমিটার। প্রস্থ যেটাকে আমরা b দিয়ে প্রকাশ করি সেটা হলো 16x cm, আর উচ্চতা c 12x। অনুপাতের প্রত্যেকটা রাশির সাথে আমরা শুধু x গুণ করেছি। এখন এই x এর মানটা যদি বের করতে পারি তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা জানা যাবে, এবং তারপর হচ্ছে যে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করা যাবে। এখন এখানে যেই জিনিসটার মান সরাসরি দেয়া আছে সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে 87 সেন্টিমিটার। কর্ণের দৈর্ঘ্য, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার প্রশ্নে দেয়া আছে। আর সূত্রানুসারে আমরা সেটা জানি যে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। সূত্রটা না লিখে সরাসরি এখানে মান বসিয়ে দিচ্ছি, কারণ যেমনটা বলছিলাম যে এমনিতেই বড় বড় অঙ্ক এগুলো, 2 মার্কের প্রশ্ন হিসেবে বেশ বড়। হিসাবটা একটু সংক্ষেপ না করলে আসলে আরো বড় হয়ে যাবে। 12x², ডান পাশে হচ্ছে 87। এখানে 21² এই ভেতরের হিসাবটুকু তোমাদের সবার কাছে আশা করি যে সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকে, আছে, তো সেগুলো তোমরা সংক্ষেপে হিসাব করে ফেলতে পারো। আমার কাছে সায়েন্টিফিক ক্যালকুলেটর নাই, আমি সাধারণ ক্যালকুলেটর দিয়ে হিসাব করছি। 441, 16² করলে 256x², 12² করলে 144, তার সাথে x², সব মিলে এখানে √ আছে, আর ডান পাশে হচ্ছে 87। এখন সবই সদিশ পদ, যোগ করলে 144, যোগ করলে হবে 841 x², এগুলো যোগ করলে 841, যেহেতু উপরে √ আছে আমরা রুট করে দিতে পারি। 841 রুট করলে 29 হয়, x² এর রুট করলে শুধু x হবে। ডান পাশে হচ্ছে 87 এর সাথে 29টা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা x এর মান পাবো হচ্ছে 3। x3 আমাদের বের করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল সূত্রটা যেমন আমি প্রথমেই বলছিলাম। আচ্ছা, x এর মান 3, সেটা খেয়াল রাখবে। সুতরাং আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল, ইচ্ছা করলে এখানে এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, x এর মান 3 বসিয়ে এগুলোর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আগে বের করে নিতে পারো, তারপরে সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারো। আমি সেটা না করে আমি x এর মানটা ক্ষেত্রফল বের করার সময় সেখানে x এর মান বসাবো। সূত্রানুসারে 2 × ab মানে হচ্ছে 21x × 16x প্লাস bc অর্থাৎ 16x × 12x প্লাস ca, তার মানে 12x × 21x।
এক্স এর মান বসিয়ে দিব একই সাথে। আচ্ছা না, এত সংক্ষেপ করা যাবে না, মান বসানোটা দেখাতে হবে। 21 আর এক্স এর মান হচ্ছে 3, 21 ইন্টু 3 ইন্টু 16 ইন্টু আবার এক্স, তার মানে 3, প্লাস 16 ইন্টু 3 ইন্টু 12 ইন্টু 3, তারপরে আবার প্লাস 12 ইন্টু 3 ইন্টু 21 ইন্টু 3। ভেতরের হিসাবগুলো বা এই বাইরের 2 সহ 2 গুণ অবস্থা আছে, তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে একসাথে হিসাব করে ফেলতে পারো। 21 ইন্টু 3 ইন্টু 16 ইন্টু 3, এগুলো হচ্ছে 3024, প্লাস 16 গুণ 3 গুণ 12 গুণ 3, 1728, তারপরে 12 গুণ 3, 12 গুণ 3 আর 21 গুণ 3, এখানে হচ্ছে 2268। তারপর ব্র্যাকেটের ভেতরে সংখ্যাগুলো যদি যোগ করা হয় তাহলে পাওয়া যাবে হচ্ছে 7020। তার সাথে বাইরের 2 যদি গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে 14040। একক ছিল সেন্টিমিটার, তাহলে ক্ষেত্রফলের একক হবে বর্গ সেন্টিমিটার। তো এই হচ্ছে আয়তাকার ঘনবস্তুটার সমগ্র তলের ক্ষেত্রফল। 5 নম্বর প্রশ্নের সমাধান। 6 নম্বর প্রশ্নে আছে যে কোনো বৃত্তের পরিধি 440 মিটার হলে বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্তের পরিধি দেওয়া আছে 440 মিটার, বলা হয়েছে ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে। আমরা একটু চিত্র এঁকে বোঝার চেষ্টা করি। এরকম বৃত্ত আর বৃত্তের মধ্যে অন্তর্লিখিত একটা বর্গের অঙ্ক আমরা প্রথমেই করেছিলাম। এটা কিছুটা মিল আছে সেই অঙ্কের সাথে। প্রশ্নটা আরেকবার। বৃত্তের পরিধি 440 মিটার, বৃত্ত অন্তর্লিখিত বর্গের বাহুর দৈর্ঘ্য। বৃত্তের পরিধি মানে সম্পূর্ণ দৈর্ঘ্য, সেটা দেওয়া আছে হলো 440 মিটার। এই বৃত্তের মধ্যে যদি একটা অন্তর্লিখিত বর্গ থাকে সেই বর্গের বাহুর দৈর্ঘ্য কত বের করতে হবে সেটা। তো এই যে একটু আগে যে আমরা অঙ্ক করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য বৃত্তের ব্যাসের সমান হয়। তাহলে আমরা যদি ওই বৃত্তের পরিধি থেকে প্রথমে বৃত্তের ব্যাস নির্ণয় করি, সেটা এই বৃত্তের বর্গের কর্ণের দৈর্ঘ্যের সমান হবে। আর বর্গের কর্ণের দৈর্ঘ্য পেলে সেখান থেকে বাহুর দৈর্ঘ্যটাও পাওয়া যাবে। তো এখানে দেয়া আছে হচ্ছে বৃত্তের পরিধি, পরিধি দেয়া আছে 440 মিটার। পরিধি সূত্রানুসারে 2 পাই আর হয়, 2 পাই আর ইকুয়াল টু হচ্ছে 440 মিটার। আমরা বৃত্তের ব্যাস বের করতে চাই, ব্যাস মানে হচ্ছে 2r। তো 2r যদি এখানে রাখি, পাই ওপাশে গিয়ে ভাগ হয়ে যাবে 440 বাই পাই। হিসাবটা এখানে করলাম না, পরবর্তীতে করব। এটা হচ্ছে বৃত্তের ব্যাস। এখন বৃত্তের ব্যাস অন্তর্লিখিত বর্গের কর্ণের সমান হবে। আমরা যেহেতু বর্গের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, বর্গের বাহুর দৈর্ঘ্য এ দিয়ে যদি প্রকাশ করি, বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য হবে হচ্ছে a√2 সূত্র মতে। আর বৃত্তে অন্তর্লিখিত বর্গের আমরা জানি, লিখে নিতে পারো, বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণ সেটা হয় হচ্ছে বৃত্তের ব্যাসের সমান, বৃত্তের ব্যাস অর্থাৎ 2r। কর্ণ, বর্গের কর্ণ সূত্রানুসারে a√2, আমাদের a এর মান বের করতে হবে। আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r মানে হচ্ছে 440 বাই পাই, সেই মানটা বসিয়ে দিই, 440 বাই পাই।
তো বের করতে হবে হচ্ছে a এর মান ইকুয়াল টু √2টা এই পাশে এসে ভাগ হবে পাই ইন্টু √2 নিচে আর 440 ওপরে। তো এই অংশটুকু হিসাব করলেই হচ্ছে a এর মান পেয়ে যাব। এটা আর আমি হিসাব করে দেখাচ্ছি না, বড় বড় অঙ্ক, অনেক সময় প্রয়োজন হচ্ছে। তো এটা হিসাব তো সবাই করতে পারবে, হিসাবটা আসলে ক্যালকুলেটরে করবে, এখানে আর আমার বা তোমার করার কিছু নাই, শুধু ক্যালকুলেটর বাটন প্রেস করে সেটা পাওয়া যাবে। তো এই হচ্ছে শেষে অবশ্যই লিখে দিবে যে বর্গের বাহুর দৈর্ঘ্য, এখানে যে মানটা পাওয়া যাবে সেটা। তো এটা 6 নম্বর প্রশ্নের উত্তর ছিল। 7 নম্বর, এটাও একটা বড় প্রশ্ন, বলেছে যে কোনো আয়তের দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। অনুশীলনী 11.2 এর অঙ্ক খ বা গ নম্বরের প্রশ্ন হিসেবে থাকতে পারে এরকম অঙ্ক। এখানে হচ্ছে 2 মার্কের প্রশ্নে দিয়ে দিয়েছে। তো এরকম একটা দুইটা প্রশ্ন, বড় প্রশ্ন থাকতেও পারে বোর্ডের পরীক্ষায়, কিন্তু এখানে যে ক্যাডেটের পরীক্ষা, ক্যাডেট কলেজের পরীক্ষা, সেখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ প্রশ্নই হচ্ছে বড়। একটা আয়তাকার ক্ষেত্রের কথা বলা হয়েছে যার দৈর্ঘ্য 10% বৃদ্ধি আর প্রস্থ হচ্ছে 10% হ্রাস করা যদি হয়, তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে বের করতে হবে। আয়তক্ষেত্রের কোনো দৈর্ঘ্য প্রস্থ নাই, আমরা প্রথমে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ধরে নিব। ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে x আর y। x ও y যেহেতু কোনো একক নাই, আমরা এখানে একক লিখে দেই। তো তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ, অর্থাৎ x ইন্টু y বা xy, বর্গ একক, সংক্ষেপে লিখলাম বর্গ একক। এখন এই দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়, সেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা হবে কত? 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য একটু ছোট করে অবশ্য করা যাবে, তবে সেই ক্ষেত্রে অঙ্কটা বুঝতে অসুবিধা হবে। তো 10% বৃদ্ধিতে দৈর্ঘ্য, আগের দৈর্ঘ্য হচ্ছে x একক, তার সাথে x এর 10% বৃদ্ধি পাচ্ছে, 10% মানে 10/100। একটু হিসাবটা শর্ট করি, 10কে 100 দিয়ে ভাগ করলে 0.1, তার সাথে x গুণ করলে 0.1x, তার সাথে সামনের x অর্থাৎ 1x যোগ করলে 1.1x হবে সব মিলিয়ে, 1.1x একক। একইভাবে প্রস্থ হচ্ছে হ্রাস পাওয়ার কথা বলেছে, সেটাও 10% হ্রাসে প্রস্থ আমরা y ধরেছি, সেই y থেকে যেহেতু হ্রাস পাওয়ার কথা বলেছে, তো হ্রাস কতটুকু পাচ্ছে সেটা মাইনাস হয়ে যাবে। y এর 10% হচ্ছে হ্রাস পাচ্ছে, 10%, অর্থাৎ 10/100 বরাবর ভাগ করলে 0.1 y, আর এটা হচ্ছে 1y, 1 থেকে 0.1 যদি মাইনাস করি তাহলে 0.9 হবে না, 1 মাইনাস 0.1, হ্যাঁ 0.9y একক। এই ক্ষেত্রে পরিবর্তিত ক্ষেত্রফলটা কত? এই দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আমরা লিখি যে পরিবর্তিত ক্ষেত্রফল বা নতুন ক্ষেত্রফল, পরিবর্তিত ক্ষেত্রফল 1.1x ইন্টু 0.9y বর্গ একক। 0.9 আর হচ্ছে 1.1 গুণ করলে পাওয়া যাবে 0.99 xy বর্গ একক। আগে ক্ষেত্রফল ছিল xy আর এখন হচ্ছে 0.99 xy। xy মানে হচ্ছে 1xy, সামনে তো 1 সহগ আছে, আর এটা 0.99 xy, 0.99 এটা 1 এর থেকে ছোট, তার মানে ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। শতকরা কতটুকু হ্রাস পেয়েছে সেটা হচ্ছে বের করতে হবে আমাদের। তো এটা হ্রাস পাওয়ার পরিমাণটা প্রথমে বিয়োগ করে দেখাতে পারো, তারপর শতকরা হিসাব করতে পারো। যেহেতু এমনিতেই বড় হয়ে যাচ্ছে, এখানে একটুখানি ছোট করার চেষ্টা করি। ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, ক্ষেত্রফল
শতকরা হ্রাস পায় আদি ক্ষেত্রফল যেটা ছিল xy সেটা হচ্ছে নিচে, আর হ্রাস যেটুকু পাচ্ছে সেটা ওপরে। তো সেই হ্রাস কতটুকু পাচ্ছে সেটা বের করতে গেলে আদি ক্ষেত্রফল থেকে পরের যে ক্ষেত্রফল কমে যেটা হয়েছে সেটা মাইনাস করতে হবে। এটা হ্রাস পাওয়ার পরিমাণ, আর তারপর শতকরায় প্রকাশ করার জন্য 100 গুণ করে শতকরা চিহ্ন। তো এটা 1xy থেকে 0.99 যদি মাইনাস করি, 1 মাইনাস, তাহলে 0.01xy, 0.01xy নিচে আসছে xy ইন্টু 100%। xy ওপর নিচ কাটা যাবে, 0.01 তার সাথে 100 গুণ করলে হচ্ছে 1%। 1% ক্ষেত্রফল হ্রাস পাবে। হ্রাস পাওয়ার কথাটা অবশ্যই শেষ কথায় লিখতে হবে, অর্থাৎ আনসারে লিখতে হবে, কারণ প্রশ্নে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি এরকম করে প্রশ্নটা দেয়া আছে। তার মানে যে হ্রাস পেয়েছে নাকি বৃদ্ধি পেয়েছে সেটা আসলে প্রশ্নের অংশ, তো সেটা আমাদের উত্তরে উল্লেখ করতে হবে। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 8 নম্বর প্রশ্নে এমন দুইটা সমীকরণ দেয়া আছে, cot a plus b is equal to 1 আর cot a minus b is equal to √3। বলা হয়েছে a আর b সূক্ষ্মকোণ, এই a আর b এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এই সমীকরণ থেকে আমরা লিখতে পারি cot a plus b কত, এখানে 1 আছে, 1 হচ্ছে cot 45 ডিগ্রির মান, তো 1 এর পরিবর্তে আমরা cot 45 লিখে দিলাম। দুই পাশ থেকে cot যদি বাদ দেওয়া হয় তাহলে a plus b এর মান পাওয়া যাবে 45 ডিগ্রি। একটা সমীকরণ নাম্বার দেই। আবার যে আরেকটা সমীকরণ দেয়া আছে প্রশ্নে, সেখান থেকে আমরা পাবো cot a minus b ইকুয়াল টু, এখানে √3 আছে, √3 হচ্ছে cot 30 ডিগ্রির মান। হ্যাঁ, cot 30, তো √3 এর পরিবর্তে cot 30, বুঝতে পারছো আশা করি। তো তাহলে a minus b ইকুয়াল টু 30 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 এই দুইটা সমীকরণ যদি যোগ করা হয়, এটা আর নিচে নিচে লিখে যোগ করে দেখাচ্ছি না, প্লাস b মাইনাস b কাটা যাবে, a আর a যোগ হয়ে 2a ইকুয়াল টু ডান পাশে 45 আর 30 যোগ। আমরা লিখি যে 1 প্লাস 2, বা আর একটু বিস্তারিত লিখতে পারো যে 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই 2a ইকুয়াল টু হচ্ছে 45 আর 30 যোগ করলে 75 ডিগ্রি, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 2টা ডান পাশে গিয়ে 75 এর সাথে ভাগ হয়ে গেলে হবে 37.5, 37.5। a এর মান বের হয়ে গেল। a এর মান আমরা যদি 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণে বসাই তাহলে b এর মান পাওয়া যাবে। আমরা 1 নম্বরে বসাচ্ছি, 1 নং a এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই a প্লাস b, a মানে হচ্ছে 37.5 প্লাস b ইকুয়াল টু ডান পাশে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে b ইকুয়াল টু হবে এই 37.5, ডান পাশে গিয়ে 45 থেকে বিয়োগ হয়ে যাবে, 45 থেকে 37.5 বিয়োগ করলে হচ্ছে 7.5 হবে। তো a এর মান হচ্ছে 37.5 আর b এর মান 7.5। তো এটাই হচ্ছে 8 নম্বর প্রশ্নটার সমাধান। তারপর 9 নম্বর বলেছে যে tan a plus sin a equal to a, tan a minus sin b equal to sin a equal to b হলে প্রমাণ করো যে a square minus b square equal to 4√ab। এইটা কমন একটা প্রশ্ন, তবে এটাও খ বা গ নম্বরে আসার মতো প্রশ্ন। অবশ্য খুব বেশি বড় না এটা, আমাদের বইয়ের নবম অধ্যায়ের উদাহরণে আছে এটা। তো দেখা যাক সমাধানটা। 9 নম্বর যে মান দুইটা দেওয়া আছে, মান দুইটা প্রথমে তোমরা লিখে নেবে, দেওয়া আছে বা গিভেন দ্যাট কিছু একটা লিখে তারপর লিখে নেবে। আমি সেটা এখানে লিখছি না সময় বাঁচানোর জন্য, আমি সরাসরি বাম পক্ষ হিসাব করি। লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। a আর b প্রশ্নে যে মান দেওয়া আছে, a মানে হচ্ছে tan a প্লাস sin a, সেই মান বসিয়ে দেব, tan a প্লাস sin a, আর এই যে স্কয়ার আছে স্কয়ার দিলাম,
মাইনাস বি, বি এর মান দেওয়া আছে হলো tan a মাইনাস সাইন এ, tan a মাইনাস সাইন এ, এখানেও একটা স্কোয়ার। এটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এটা হিসাব করা যায়। ইচ্ছা করলে মানে 4ab যে সূত্র, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি 4ab অর্থাৎ tan a ইন্টু সাইন এ। যদি সূত্রটা মনে না থাকে তাহলে এই a প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এটাকে ভাঙতে হবে, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে এটাকে ভাঙতে হবে, তারপর বাকি হিসাব করলে মাঝখানে হয়তো আরো 2 লাইন বা 3 লাইন বেশি করতে হবে, তারপর এটাই পাওয়া যাবে। অথবা এটাকে a ধরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করে এটা সমাধান করা সম্ভব। আমাদের যেটা প্রমাণ করতে হবে সেখানে 4 আছে, এরপর রুট ওভার আছে। তো রুট ওভারটা আনার জন্য ভেতরের এই যে এই অংশ, এখানে আমরা স্কোয়ার দিচ্ছি, tan স্কোয়ার a ইন্টু সাইন স্কোয়ার a। কারণ স্কোয়ার আর রুট কাটা যায়, বিপরীত জিনিস পরস্পরে, তো সেই কারণে রুট হচ্ছে ডান পক্ষের সাথে মেলানোর জন্য রুট দিয়েছি, আবার আগের লাইনের সাথে সমান করার জন্য ভেতরে স্কোয়ার দিয়ে দিয়েছি। ভেতরে আমাদের এ বি আনতে হবে। এ মানে হচ্ছে tan a প্লাস সাইন এ, আর বি হচ্ছে tan a মাইনাস সাইন এ। তো দেখা যায় সেটা কিভাবে আনা যায়। আমরা সাইন স্কোয়ার এ এটাকে ভেঙে 1 মাইনাস কস স্কোয়ার এ লিখতে পারি সূত্রানুসারে, ত্রিকোণমিতির সূত্র। এবার যদি tan স্কোয়ার দিয়ে গুণ করে দেয়া হয় তাহলে 1 এর সাথে গুণ করে tan স্কোয়ার এ মাইনাস tan স্কোয়ার আর কস স্কোয়ার গুণ করে tan স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। এবার এই tan স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি সাইন কসের হিসাবে, প্রথমে tan স্কোয়ার এ সেটা রইল, এই tan স্কোয়ারকে ভেঙে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, তারপর ইন্টু কস স্কোয়ার এ। এই কস স্কোয়ার এ উপর নিচ কাটা যাবে, শুধু এখানে সাইন স্কোয়ার থাকবে, সামনে tan স্কোয়ার এ মাইনাস আছে, tan স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। এটাকে যদি আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি তাহলে সূত্রানুসারে পাবো হচ্ছে 4 রুট, এটা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রানুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, tan a মাইনাস সাইন এ। তো যেটা আমাদের প্রয়োজন ছিল সেটা চলে এসেছে, এটার মানে হচ্ছে a আর এটার মানে b, 4 রুট এ বি ডান পক্ষের সাথে মিলে গেল। তো এটা 9 নম্বর প্রশ্নের সমাধান। এখানে হচ্ছে যে প্রমাণ করতে বলা হয়েছিল, শেষে প্রুফ লিখে দেবে। আর 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে একটা ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। অন্তর্বৃত্ত মানে ত্রিভুজের ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে, যে বৃত্তটা ত্রিভুজের বাহু, 3টা বাহুকে স্পর্শ করে যাবে। তো এরকম অন্তর্বৃত্ত আঁকতে গেলে যেহেতু কোন ত্রিভুজের মাপ দেয়া নেই, ইচ্ছা মতো একটা ত্রিভুজ প্রথমে এঁকে নিতে হবে, তারপরে হচ্ছে সেই ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। যেহেতু 2 মার্কের প্রশ্ন, এখানে কোনো বিবরণও প্রয়োজন নাই, শুধু একটা চিত্র এঁকে দিলেই হবে। আমরা আমাদের ইচ্ছা মতো একটা ত্রিভুজ এঁকে নেব রুলার দিয়ে, পেন্সিল দিয়ে, তারপর এই ত্রিভুজটার অন্তর্বৃত্ত আঁকবো। ধরা যাক এবিসি ত্রিভুজটার নাম। অন্তর্বৃত্ত আঁকার জন্য এই ত্রিভুজের যে কোনো 2টা কোণের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। ধরা যাক যে বি এবং সি এই 2টা কোণের সমদ্বিখণ্ডক আঁকছি। সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, বৃত্তচাপটা যেই 2 বিন্দুতে ছেদ করবে কোণের বাহু 2টাকে, সেই 2 বিন্দু থেকে এই বিস্তৃতির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে 2টা বৃত্তচাপ আঁকতে হবে ভেতরে। তাহলে এই ছেদ বিন্দু বরাবর যদি যোগ করে দেওয়া হয় বি বিন্দুটা, তাহলে এই বি কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আবার একইভাবে এই সি কোণ, এটাকেও সমদ্বিখণ্ডিত করতে হবে। সমদ্বিখণ্ডক 2টা যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে, এটা আরো এদিকে যাওয়ার কথা, আমি তো কোনো মাপঝোঁক ছাড়া এঁকেছি যার কারণে হচ্ছে এমন হয়ে গেছে। যাই হোক, আমি শুধু বোঝানোর চেষ্টা করছি কিভাবে আঁকতে হবে। সমদ্বিখণ্ডক আঁকলে যেই বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটাই হবে হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, বৃত্তটা হচ্ছে বাহুগুলোকে স্পর্শ করে যাবে, তাহলে এই কেন্দ্র থেকে বাহু পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ হবে। তো সেই কারণে আমরা এই যে বিসি অথবা অন্য কোনো বাহুর উপর ও বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। সেটা কিভাবে, যে ও বিন্দুকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা এরকম একটা বৃত্তচাপ আঁকতে হবে। বৃত্তচাপটা যেই 2 বিন্দুতে ছেদ করে সেই 2 বিন্দুকে কেন্দ্র করে
এই অংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে দুইটা বৃত্তচাপ আবার আঁকতে হবে। এই ছেদ বিন্দু বরাবর যদি আমরা ও বিন্দুটা যোগ করে দেই, এই পর্যন্ত টেনে দেওয়ার প্রয়োজন নাই, শুধু রুলার ব্যবহার করে এই বিন্দুর সাথে ও বিন্দুটা মিলিয়ে এই রেখা পর্যন্ত একটা রেখাংশ এঁকে দিলেই হবে। তো এটা হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, ধরলাম যে সেটা ও এম। এখন ও বিন্দুকে কেন্দ্র করে ও এম এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি একটা বৃত্ত এঁকে দেই, তাহলে সেটাই হবে হচ্ছে নির্ণেয় অন্তর্বৃত্ত। ধরা যাক যে এটা হচ্ছে বৃত্তটা, তো ডিম আকৃতির হয়ে গেল, তো সেটা যাই হোক, এটা হচ্ছে যে অন্তর্বৃত্ত আঁকার নিয়ম। তোমরা যখন মাপঝোঁক নিয়ে আঁকবে আশা করি ঠিকই হবে সেটা। শিক্ষার্থী বন্ধুরা, 11 নম্বর যে প্রশ্নটা দেয়া আছে তোমাদের 3.5 অনুশীলনী থেকে দেয়া হয়েছে। সাধারণত 3.5 থেকে প্রশ্ন থাকে না, তো এখানে দিয়েছে একটা, বলা হয়েছে অবশ্য এই ধরনের অঙ্ক ছোট ক্লাসগুলোতে 7, 8, 6 এই ধরনের অঙ্ক থাকে। মিতা ও রিতা একটি কাজ যথাক্রমে 10 দিন ও 15 দিনে করতে পারলে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে। মিতা হচ্ছে 10 দিনে করতে পারে একটা কাজ, আর রিতা 15 দিনে করতে পারে। তো তারা একত্রে যদি করে কাজটা, তাহলে কতদিন সময় লাগবে বের করতে হবে সেটা। মিতা 10 দিনে করে একটা কাজ, সেটাকে আমরা এক অংশ লিখতে পারি। একটা মানে সম্পূর্ণ, সম্পূর্ণ মানে হচ্ছে এক অংশ। তাহলে মিতা একদিনে করবে 1/10 অংশ। একইভাবে রিতা হচ্ছে 15 দিনে করে এক অংশ, তো রিতা একদিনে করে কতটুকু সেটা বের করে নিলাম। এখন এই যে 1/10 আর 1/15 যদি যোগ করি, তাহলে মিতা আর রিতা একত্রে একদিনে কতটুকু করবে সেটা পাওয়া যাবে। আমরা লিখি, সুতরাং তারা একত্রে একদিনে করে, একত্রে একদিনে করে 1/10 আর 1/15 যোগ এত অংশ। লসাগু নিয়ে যোগ করতে হবে, 10 আর 15 লসাগু হবে হচ্ছে 30। 10 দিয়ে ভাগ করলে 3, 3 অক্ষে 3 যোগ 15 দুগুণে 30, 2। 3 আর 2 5, 5/30। আমি একটু একবারে কেটে দেই, 5/30, 5 দিয়ে কাটলে 1/6 হবে, 1/6 অংশ। এই অংশ হচ্ছে তারা একত্রে একদিনে করে 1/6 অংশ। প্রশ্ন হচ্ছে যে তারা কাজটা কত দিনে করতে পারবে একত্রে। এখন যদি এই কথাটা আমরা উল্টা ভাবে লিখি, যে তারা একত্রে 1/6 অংশ কাজ করে একদিনে, সুতরাং এক অংশ মানে সম্পূর্ণ অংশ কাজ করে কতদিনে, তাহলেই আমরা আনসারটা পেয়ে যাব। তো তারা 1/6 অংশ কাজ করে হচ্ছে একদিনে। তো বের করতে হবে তারা এক অংশ, এক মানে সম্পূর্ণ, ব্র্যাকেট এখানে সম্পূর্ণ লিখে দিতে পারো, কাজ করে। একের হিসাব বের করতে গেলে এটা 1 এর সাথে গিয়ে ভাগ হবে, ভাগ হলে গুণ হয়ে উল্টে যাবে, 6 উপরে যাবে, নিচে 1। তো নিচে 1 এর কোনো তো মূল্য নেই, 6ই হবে এটা হিসাব করে, একবারে এটা 6 লিখে দিতে পারি। তো এটার আনসার হচ্ছে তাহলে 6 দিন, অর্থাৎ তারা একত্রে কাজটা 6 দিনে করতে পারবে। এটা 11 নম্বর প্রশ্নের সমাধান হলো। 12 নম্বর প্রশ্নে বলেছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2 এবং 5 বছর পর অনুপাতটি হবে 8:3। তো তাহলে তাদের বর্তমান বয়স কত? বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে, আমরা অনুপাতের রাশিগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে গুণ করে প্রকৃত সংখ্যাটা পাই। এখন নির্দিষ্ট সংখ্যাটা কত সেটা আমরা জানি না, সেটাকে আমরা x ধরে নিয়ে তারপরে সমাধান করব। এরকম অনুপাতের একটা অঙ্ক ইতিমধ্যে আমরা করেছি, এটা হচ্ছে 12 নাম্বার। আমরা ধরি যে পিতার বর্তমান বয়স, অনুপাতটা প্রথমে লিখে নিতে পারো, তবে যেহেতু এগুলো বড় বড় অঙ্ক, 2 মার্কের প্রশ্ন হিসাবে বড়, তো কোথাও কোথাও একটু একটু ছোট করার চেষ্টা করছি। আমরা ধরে নিচ্ছি পিতার বর্তমান বয়সের যে অনুপাত দেয়া আছে সেটা হচ্ছে 7:2। হ্যাঁ, তো সেই অনুপাত 7x, পিতার বয়স 7x বছর আর পুত্রের তাহলে 2x বছর হবে, এবং পুত্রের বয়স, বর্তমান বয়স সেটা হবে হচ্ছে 2x বছর। তো
তো 8 বছর পরে তাদের বয়সের 5 বছর পর তাদের বয়সের অনুপাত দেয়া আছে 8:3। 5 বছর পর পিতার বয়স 5 বছর বেড়ে যাবে, পুত্রের বয়সও 5 বছর বেড়ে যাবে। আমরা এইভাবে করে একটা সমীকরণ গঠন করতে পারি। প্রশ্ন মতে 7x + 5, এটা হচ্ছে 5 বছর পর পিতার বয়স, তার সাথে 5 বছর পর পুত্রের বয়স হচ্ছে 2x + 5। এই অনুপাতটার মান প্রশ্নে দেয়া আছে হলো 8:3, 8:3। এই সমীকরণ সমাধান করে আমরা x এর মান বের করতে পারি। এটাকে ভগ্নাংশ আকারে লেখা যায়, অনুপাত মানেই তো ভগ্নাংশ, = 8/3। তারপরে r গুণন করলে 3 এর সাথে এদিকে গুণ করলে 3 সাথে 21x + 3 5 15, আর এদিকে 8 দুগুণে 16, 16x + 5 8 40। x যুক্ত পদ যদি এ পাশে এনে বিয়োগ করে দেই, 21 থেকে 16 বিয়োগ করলে 5x, আর এই 15টা ডান পাশে গিয়ে 40 থেকে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হলে পাওয়া যাবে 40 থেকে 15 বাদ দিলে হচ্ছে 25 হবে, 25। তার মানে x এর মান হচ্ছে 5 5 25, এই 5টি ওর পাশে গিয়ে 25 এর সাথে ভাগ, x এর মান হচ্ছে 5। তাহলে পিতার বর্তমান বয়স 7x, অর্থাৎ 7 × 5। সুতরাং পিতার বর্তমান বয়স হচ্ছে 7 × 5, অর্থাৎ 35 বছর। আর পুত্রের বর্তমান বয়স 2x, অর্থাৎ 2 × 5। পুত্রের বর্তমান বয়স 2 × 5, 5 দুগুণা 10 বছর। তো পিতার হচ্ছে 35 বছর বর্তমান বয়স, আর পুত্রের হলো 10 বছর। এটা 12 নম্বর প্রশ্নের সমাধান হলো। 13 নম্বরে একটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে। এটা বইয়ের প্রশ্ন 3.3। অঙ্কগুলো আসলে বেশিরভাগ অঙ্ক বই থেকেই দেওয়া হয়েছে, তবে অঙ্কগুলো বড় বড়, যেগুলো 2 মার্কের প্রশ্ন হিসেবে সাধারণত থাকে না। এখন 13 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করব। যে রাশিটা দেয়া আছে প্রশ্নে সেটা হচ্ছে a³ - 9b³, a³ - 9b³, তারপর +a + b³, a + b³। এই হচ্ছে প্রদত্ত রাশিটা, এটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এটা করব কি, যে a³ মাইনাস এই 9b³ ভাঙবো, এই একটা b³ এখানে লিখলাম, এখান থেকে আরো -8b³ থাকবে, সেটা সবার শেষে লিখব। a + b³ এই পদটা লিখলাম, মাইনাস এইখানকার যে আরো 8b³ আছে, -8b³ সেটা এখানে লিখব। সেটাকে 8b³, এটাকে আমরা একসাথে একবারে এক লাইন একটু শর্ট করলাম, 2b³ লিখে দিলাম, এর মানে তো 8b³। তাহলে এই অংশ a³ - b³ সূত্রে পড়বে, উৎপাদকে বিশ্লেষণের যে সূত্র আছে, a - b * a² + ab + b², সূত্রানুসারে এটা হলো, প্লাস এই অংশটা, এটাকে যদি a ধরি, a³ - b³, সূত্রানুসারে এটাও ওই একই সূত্র দিয়ে আমরা হিসাব করব, a + b - 2b, অর্থাৎ a - b * a², a হচ্ছে এখানকার a + b, a² + ab, + b² মানে 2b²। এখানে a - b, তারপর a² + ab + b², আপাতত এরকম রেখে দিলাম। এটা এখানকার হিসাব একটু করে নেই পরের অংশে, +b আর -2b যোগ বিয়োগ করে হচ্ছে -b হবে। তারপরে যে সেকেন্ড ব্র্যাকেটে যে অংশটা আছে, a + b², এটা অবশ্যই সূত্র দিয়ে ভাঙতে হবে, a² + 2ab + b², তারপর +ab এর সাথে 2b গুণ আছে, সেটা আমি একটু নিচে লিখি, আর 2b এর সাথে a গুণ করে 2ab, তারপর b এর সাথে গুণ করলে হবে 2b²,
আর 2b হোল স্কয়ার করলে হচ্ছে 4b স্কয়ার। এখন এই যে এই অংশ থেকে আর এই পরের অংশ থেকে আমরা a - b কমন নিতে পারি। দুই জায়গাতেই a - b আছে, কমন নিলে এখান থেকে হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার থাকবে, মাঝখানে প্লাস, এখান থেকে a - b কমন নেওয়ার পর এই যে এই ব্র্যাকেটে যা আছে এগুলো সব থাকবে, প্লাস 2ab প্লাস b স্কয়ার প্লাস 2ab প্লাস 2b স্কয়ার প্লাস 4b স্কয়ার। এখানে সদস্য পদ যেগুলো আছে সেগুলো যোগ বিয়োগ করে দিলেই অঙ্কটা হয়ে যায়। a স্কয়ার দেখো দুইটা আছে, তার মানে 2a স্কয়ার, ab 3ab 5ab সব মিলে ab যুক্ত পদগুলো যোগ করে 5ab হয়। আর b স্কয়ার একটা, দুইটা, দুইটা, দুইটা চারটা, আর চারটা আটটা, 8b স্কয়ার। তো এই হলো 13 নম্বর প্রশ্নটার সমাধান, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষিত রূপ। 13 নম্বর হলো। 14 নম্বরে a কিউব প্লাস 1/a কিউব ইকুয়াল টু 18√3 এরকম একটা মান দেয়া আছে, আমাদের প্রমাণ করতে বলা হয়েছে a ইকুয়াল টু √3 প্লাস √2। এটাও বড় প্রশ্ন। আসলে এক কথা বারবার বলতে হচ্ছে যে এখানে সবগুলো প্রশ্নই আসলে বড় প্রশ্ন দিয়ে রেখেছে, যেগুলো 2 মার্কের জন্য বড়ই হয়ে যায়। প্রশ্নটা 14 নম্বর, যে a কিউব প্লাস নাকি মাইনাস আছে, প্লাস 1/a কিউব ইকুয়াল টু হচ্ছে 18√3 দেয়া আছে। এটা আমাদের দেখাতে হবে, প্রমাণ করতে হবে a ইকুয়াল টু √3 প্লাস √2। তো এটা প্রথমে যে মানটা দেয়া আছে এটাকে আমরা একটা সমীকরণ নাম্বার দেই। এটা অবশ্য বিভিন্নভাবে করা যায়, আমার কাছে এই নিয়মটাই সহজ মনে হয়। যে মানটা দেয়া আছে এটা একটা সমীকরণ নাম্বার দিলাম, এখান থেকে এই মান ব্যবহার করি আমরা a কিউব মাইনাস 1/a কিউবের মান বের করব। তো সেটা হচ্ছে এই যে আমরা অনুসিদ্ধান্ত জানি a মাইনাস b হোল স্কয়ার, এই a কিউবটাকে যদি a ধরি, 1/a কিউব যদি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। সূত্র অনুসারে হচ্ছে, অনুসিদ্ধান্ত অনুসারে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ab মানে a কিউব আর 1/a কিউব, তো সেগুলো কাটা যাবে, সেগুলো আর লিখছি না। এটা তাহলে এখানে 4 থাকবে, শুধু 4 লিখলাম। এটার মান হচ্ছে 18√3, স্কয়ার আছে তার উপর মাইনাস 4। হিসাবগুলো তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর থাকলে একবারে হিসাব করে ফেলতে পারো। 18√3 স্কয়ার করলে হচ্ছে 972 হবে, সেখান থেকে 4 যদি বিয়োগ করে দাও তাহলে 968, 968। এটা a কিউব মাইনাস 1/a কিউব হোল স্কয়ার মান। তো তাহলে a কিউব মাইনাস 1/a কিউবের মান হবে, হোল স্কয়ারটা ডান পাশে গিয়ে রুট ওভার হবে। এটা রুট করলে যদি সাধারণ ক্যালকুলেটরে করা হয় তাহলে দশমিক চলে আসবে। সায়েন্টিফিক ক্যালকুলেটরে অবশ্য রুট যুক্ত মান আসতে পারে, সব ক্যালকুলেটরে আবার আসেও না। তো এটা ম্যানুয়ালি কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা আমি একটু দেখিয়ে দেই। 968 এটার আমরা রুট করব। 968 এটাকে যদি আমরা ভাঙি, প্রথমত 2 দিয়ে যদি ভাগ করি 968, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 484 হবে। 484-কে আরো 2 দিয়ে যদি ভাগ করি, ভাগ 2, তাহলে 242। 242-কে আবারও 2 দিয়ে ভাগ যাবে, ভাগ 2, 121 হবে। 2 দিয়ে ভাগ করলে 121। 121-কে আমরা লিখতে পারি হচ্ছে 11 গুণ 11। তো 968 যদি মৌলিক গুণনীয়কে আমরা বিশ্লেষণ করি, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে এরকম হবে, 2টা 2 এর বর্গমূল একটা 2 হয়, 2টা 11 এর বর্গমূল একটা 11 হবে, আর একটা 2 এর বর্গমূল থেকে যাবে। তার মানে 11 দুগুণে 22√2, 22√2। এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এই রাফটা মুছে দিই। এখন যদি আমরা এই 2 আর 1 এই সমীকরণ দুইটা যোগ করি, 1 যোগ 2, তাহলে মাইনাস 1/a কিউব প্লাস 1/a কিউব কাটা যাবে, 2টা a কিউব যোগ করে হচ্ছে 2a কিউব,
ডান পাশে এগুলো অবশ্য সদিশ পদ বলা চলে না, একটা √3 যুক্ত পদ, তার সাথে যোগ আর একটা √2 যুক্ত পদ। তো এই দুটো যোগ আকারে লিখে রাখলাম। এখান থেকে যদি একটা 2 কমন নিই, 2a³ 2 একটা কমন নিলে এখানে 9√3 হবে প্লাস 11√2। 2 কমন নিলে এই 2টা উভয় পক্ষ থেকে আমরা ভাগ করে বাদ দিয়ে দিতে পারি। সেই ক্ষেত্রে a³ = 9√3 প্লাস 11√2 পাওয়া যাবে। আমাদের a এর মান দেখাতে হবে যে সেটা √3 প্লাস √2 এর সমান। আমি একটু উপরে জায়গা করে নিই, সমীকরণ আর দরকার নেই। এইখানে এই অঙ্কে আমরা একটু ট্রিক করব। এই পাশে যদি আমরা একটা হোল কিউব আনতে পারি, দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে তারপরে হচ্ছে আমরা a এর মান পেয়ে যাব। a এর মান তো কত সেটা দেওয়াই আছে। যদি আমরা এই জিনিসটা আনতে পারি, a³ = √3 প্লাস √2 হোল কিউব, এই লাইনটা যদি পাই তাহলে পরের লাইনে দুই পাশ থেকে কিউব বাদ দিয়ে অর্থাৎ ঘনমূল করে আমরা a এর মান পাবো √3 প্লাস √2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে, তো আমরা প্রথমে প্রমাণ করে দিলাম। এরপর মাঝখানে দুই লাইন দেখো বাদ রেখেছি, দুই লাইন, সেই দুই লাইন করব। এইটা যদি পেতে চাই তাহলে তার আগের লাইনে আমাদের প্রয়োজন হবে কি, a প্লাস b হোল কিউব, সূত্রানুসারে a³ প্লাস 3a² b প্লাস 3ab² 3ab² প্লাস b³ অর্থাৎ √2 হোল কিউব। আবার এই লাইনটা যদি পেতে চাই তার আগের লাইনে আমাদের প্রয়োজন হবে, এটার কিউব করলে 3√3 হয়, 3√3 প্লাস এখানে √3² করলে 3, 3 × 3 = 9, 9√2, 9√2 প্লাস 2, 3 × 2 = 6, 6√3, 6√3 আর সবশেষে √2 এর কিউব করলে 2√2। তাহলে এই 3√3 আর 6√3 যোগ করলে 9√3 হয়। এর আগের লাইনে 9√3 আছে, আবার 9√2 2√2 যোগ করলে 11√2 হয়, সেটাও আগের লাইনে সমানই আছে। তার মানে এর পরের লাইন এটা ঠিকই আছে, এখানে এখন আর কোনো গ্যাপ থাকছে না, দুই লাইন যেটা গ্যাপ রেখেছিলাম সেটা পূরণ করে দিয়েছি। তো এই হচ্ছে অঙ্কটার সমাধান, a = √3 প্লাস √2 প্রমাণিত। 14 নম্বর হলো এবারে শেষ প্রশ্ন যেটা দেয়া আছে, সেখানে সার্বিক সেট ইউ দেয়া আছে, তারপর ই সেট দেয়া আছে এবং এফ সেট দেয়া আছে। বলা হয়েছে দুইটা প্রশ্ন এখানে, যে কমপ্লিমেন্ট অফ ই ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ, এবং কমপ্লিমেন্ট অফ ই এবং এফ এর হচ্ছে আবার ছেদ সেট, একবার ইউনিয়ন একবার আবার ছেদ। এক একটা সেটের কমপ্লিমেন্ট সেট বের করতে হবে, দুইটা সেট, সেগুলোর কমপ্লিমেন্ট সেট প্রথমে বের করতে হবে, তারপর আবার সেটা সংযোগ করতে হবে একটা প্রশ্নে, আরেকটা প্রশ্নে আবার ছেদ করতে হবে। তো এইটাও আসলে একটা পার্ট দিলে মোটামুটি 2 মার্কের প্রশ্নের জন্য সেটা মানানসই ছিল, সেখানে আবার দুইটা প্রশ্ন দিয়ে দিয়েছে। যে মানগুলো দেয়া আছে, সেটগুলো দেয়া আছে, সার্বিক সেট ইউ = দেয়া আছে হলো 1, 3, 5, 7, 9, 11, 1 থেকে 11 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো, 1, 3, 5, 7, 9, 11 ইউ সেট। তারপর ই সেট দেয়া আছে, ই সেটের উপাদান 1, 5, 9, 5, 9, আর এফ সেট দেয়া আছে, পাশে লিখি, এফ সেটের উপাদান হচ্ছে 3, 7, 11, 3, 7, 11। আমাদের ই সেটের কমপ্লিমেন্ট সেট অথবা প্রাইম সেট দরকার। কমপ্লিমেন্ট অফ ই মানে হচ্ছে সার্বিক সেট থেকে ই সেট মাইনাস। তো এখানে প্রথমে এরকম করে লিখে নেবে সার্বিক সেট থেকে ই মাইনাস, এরপর এগুলোর মান, যে সেটের যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো বসিয়ে তারপরে হচ্ছে হিসাব করবে। আমি যেহেতু এটা বড় অঙ্ক হয়ে যাচ্ছে, তো একটুখানি সংক্ষেপ করি, এখানে আর আলাদা করে মান বসাচ্ছি না, এই মান দেখে আমি হিসাব করে দিই। ইউ থেকে ই মাইনাস করলে এখানে 159 বাদ যাবে, 159 বাদ দিলে হচ্ছে 3 হবে, তারপর 7 হবে, আর 9 বাদ দিয়ে 11 হবে। ই প্রাইম বা ই সেটের কমপ্লিমেন্ট সেট
আবার এফ সেটের কমপ্লিমেন্ট সেট দরকার হবে, মানে হচ্ছে ইউ থেকে এফ মাইনাস। ইউ থেকে যদি এফ মাইনাস করা হয় 3, 7, 11 বাদ যাবে, 1 হবে, তাহলে 3 তো বাদ, 5 হবে, 7 বাদ, 9 হবে, 11 বাদ, এইগুলো হবে। তো এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে ই সেটের কমপ্লিমেন্ট সেট আর এফ সেটের কমপ্লিমেন্ট সেটের ইউনিয়ন বলা হয়েছে। তো কমপ্লিমেন্ট অফ ই সেটা আমরা বের করেছি 3, 7, 11, ইউনিয়ন কমপ্লিমেন্ট অফ এফ হচ্ছে 1, 5, 9। ইউনিয়ন সেট মানে হচ্ছে সবগুলো উপাদান নিতে হবে, আমরা সাজিয়ে লিখব 1, 3, 5, 7, 9, 11, অর্থাৎ সার্বিক সেটটাই হচ্ছে। আর কমপ্লিমেন্ট অফ ই ছেদ এফ সেটের কমপ্লিমেন্ট সেট, সেটা হবে হচ্ছে এখানে আবার ওই কমপ্লিমেন্ট অফ ই, কমপ্লিমেন্ট অফ এফ, এগুলোর যে মান আছে সে মানগুলো বসিয়ে তারপরে হচ্ছে এটার ছেদ বা ইন্টারসেকশন করতে হবে। তো এখানে আমি আর সেই মানগুলো লিখছি না, এটা শুধু ইন্টারসেকশন করে কি পাওয়া যাবে সেটা লিখছি। 3, 7, 11 আর হচ্ছে 1, 5, 9, কোনো কিছুই কমন নেই। ইন্টারসেকশন করতে গেলে কমন নিতে হয়, তো এখানে এই দুইটা অংশের মধ্যে, দুইটা সেটের মধ্যে কোনো কিছুই কমন নেই, তাহলে এইটার মান আমরা লিখতে পারি হচ্ছে ফাঁকা সেট। তো এই যে দুইটা প্রশ্ন, একটার আনসার হচ্ছে এটা আর একটা হলো ফাঁকা সেট। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা 15 নম্বর প্রশ্ন ছিল, আমি এখানে নাম্বার চেঞ্জ করিনি, এটা হচ্ছে 15 নম্বরের সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ফৌজদারহাট ক্যাডেট কলেজ চট্টগ্রামের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।